29 সালে আমি একটু আগে এক জায়গায় বলে আসলাম, এই যে তেলচোরা পার্টি যে কাজটা করলো, এই কাজ করাতে 29 সালে 29টা সিট বেশি পাবে। যেমন পশ্চিমবঙ্গ থেকে 20টা সিট বেশি পাবে, কমপক্ষে 15 থেকে 20টা সিট লোকসভায় বেশি পাবে বিজেপি বা তার জোট। তেমনি এই ককরোচ পার্টির ফালাফালিতে, এই ককরোচ পার্টির ফালাফালিতে 29 সালে 29টা সিট বেশি পালো, মানে 29 আর ধরেন 15, মানে 30 আর 15, 45টা সিট বেশি বাড়লো এই 1 বছরের কর্মকাণ্ডে বিজেপি বিরোধী দ্বারা। আপনি ওইখানে গেছেন, তেলাসরা পার্টিরা বলছে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলতেছে, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা হইতেছে। ওইখানে আপনি সর্বোচ্চ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতে পারেন। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন হইলে ওখানে তো আমারও সমর্থন থাকবে, আপনিও তো করেন। পৃথিবীর যে কোনো দেশে প্রশ্নপত্র ফাঁস করছে, সেটার বিরুদ্ধে আন্দোলন কে সমর্থন করবে না? কিন্তু ওইখানে যায় যদি আপনি বলেন তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার 370 যুক্ত করবে, তারপরে বলবে যে যোগী আদিত্যনাথকে সরাও। সেটা তো যোগী আদিত্যনাথের সাথে প্রশ্নপত্রের কোনো সম্পর্কই নাই। সে হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারপরেও তো কেন চাইলো ককরোচ পার্টির ওইখানে আইসা এই সপা নেতা, মানে আগুন লাগছে আলু পোড়া খাইতে গেছে। তো ওটা তো ভাই বাংলাদেশ না, ওটা তো ঢাকা না, ওটা দিল্লি এবং ভারত, চলবে না। ওইখানে ওই বাংলাদেশের মতো ফাত্রামি ভারতে চলবে না। 2014 সাল থেকেই চেষ্টা করে, নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসছে তারপরের দিন থেকেই এই সরকার ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, পারছে তারা। দিন যত যাচ্ছে বিজেপি তত মজবুত হচ্ছে এবং আরো মজবুত হবে, আরো মজবুত হবে। আগামীতে 2029 সালে যে তাদের লোকসভা মানে জাতীয় নির্বাচন, ন্যাশনাল ইলেকশন হবে, সেইখানে দেখবেন বিজেপি আরো বেশি আসনে ক্ষমতায় আসবে। এখনই তো তাদের হাতে 360টা হয়ে গেছে, 354টা ছিল, আর 6টা বোধহয় ম্যানেজ করে ফেলেছে তাদের সমর্থনে। ওই যে ওই বিলটা পাশ করবে, যাতে ভারতে আপনি টাকা এনজিওর নামে টাকা আইনা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মান্তরণের কাজে না খাটাইতে পারেন। ভারতে এই মুহূর্তে সবচেয়ে বড় এনজিওদের বড় ব্যবসা হচ্ছে হিন্দুদের খ্রিস্টান বানানো, হিন্দুদের মুসলমান বানানো। এর চেয়ে বড় ব্যবসা এখন এনজিওদের ভারতে নাই। ভারতের কোনো এনজিও কোনো কাজের মধ্যে তারা নাই, সবগুলো কাজ। আর হইলো চিঙ্কুবামদের কাজ হলো ভারত ভাঙার কাজে ইনভেস্ট করা, বুদ্ধিবৃত্তিক বদমাইশি করা। ভারতের যারা বামপন্থী, আমি বলেছি তো, ভারতের সবচেয়ে বড় শত্রু ভারতের বামপন্থীরা, বলছি না সবাই, অধিকাংশ। ভারতের সবচেয়ে দ্বিতীয় বড় শত্রু হচ্ছে যারা মুসলিম লীগ থেকে আইসা যারা কংগ্রেসে যোগ দিয়েছে, বামপন্থী রাজনীতি বা সপাতে যোগ দিয়েছে, ওই সকল মুসলিম লীগ মুসলমানরা হলো ভারতের দ্বিতীয় বড় শত্রু। এই লোকগুলোই এনে দেখেন কারা কারা আছে, সব ওই পার্টি যারা ভারতকে টুকরো করতে চায়, যারা হিন্দুদের ধ্বংস চায়, যারা বলবে নাম রেহেগা শ্রেফ আল্লাহ কা, এটা বলা যাবে, কিন্তু নাম রেহেগা রাম কা এটা বলা যাবে না। একজন নারীর দেখলাম সাক্ষাৎকার, আর একজন পুরুষের সাক্ষাৎকার দেখলাম, এরা বলতেছে যে সব মন্দির ভেঙে দিয়ে সেটা হাসপাতাল বানাও, স্কুল বানাও, লাইব্রেরি বানাও। যখন বলছে তাহলে মসজিদে ভাঙেন, না না না, মসজিদ ভাঙা যাবে না। এই এই চক্কর বক্কর পার্টিরা ওইখানে গিয়ে, ওই ককরোচ পার্টির ওইখানে গিয়ে ফালাফালি করতেছে। এগুলো ভারতের জনগণ বুঝে না। ভারতের হিন্দুরা বসে থাকবে, ভারতের যারা লিবারেল তারাও বসে থাকবে না। ওই তথাকথিত বামপন্থীদের ফাতরামিতে ভারতের জনগণ যাবে না। ভারতের জনগণ সেই নরেন্দ্র মোদীকে, তার বিজেপি, তার দলকে এবং তার জোটকে ভোট দিবে। এটা স্পষ্ট, আপনি 29 সালে দেখতে পারবেন। এই যে ককরোচ পার্টির যে আন্দোলন, এই আন্দোলনের ফলাফল সম্পূর্ণ ক্যাশ করবে ভারতের সেই আরএসএস আর বিজেপি। আপনি দেখতে পারবেন 29 সালে, দেখতে পারবেন। ওই তেলাপোকা আন্দোলন ওই ঢাকার আন্দোলন মতো সফল করা যাবে না। ভারত একটা অনেক বড় দেশ, সে ভারতের সেনাবাহিনী যারা, তারা বাংলাদেশের পাকিস্তানের মতো ফাত্রা সেনাবাহিনী না। যারা ভারত বাংলাদেশ আর ঢাকায় সেনাবাহিনীর নেতা হয়, সেনা প্রধান হয়, এরা তো ফাত্রা। আর যে কোনো সময় রাজনৈতিক আপনার ফাত্রা দেখেই তো দেখবেন পাকিস্তানে কোনোদিনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না, বাংলাদেশে হতে দেয় না। পাকিস্তান পর্দার সামনে থেকে গণতন্ত্রকে ধ্বংস করে সেনাবাহিনীরা ফাত্রামি করে, আর বাংলাদেশের পর্দার পিছনে থেকে সেনাবাহিনীরা ফাত্রামি করে। সেনাবাহিনী কোনোদিনই, ভারত পাকিস্তানের সেনাবাহিনী কোনোদিনই গণতন্ত্রের পক্ষে ছিল না, না ছিল, না আছে, না থাকবে। এটা বললেও দেখি যে অনেকের নয়া বইয়ের মতো গাল বলা উচিত কথা, একটু তিতাই লাগবে, কিছু করার নাই। বাংলাদেশ এবং আর ওই বাংলাদেশের সেনাবাহিনী আর ভারতের সেনা প্রধানের সাথে, ওই পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ভারতের সেনা প্রধানের তুলনা করলে চলবে? ভারতের সেনাবাহিনী কখনোই তারা কু করে নাই, করবেও না। গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত রূপ লাভ করেছে। তাই তেলাপোকা আন্দোলন, ওই বিদেশি ফান্ডের আন্দোলন ভারতের জনগণ বুঝে গেছে, ওই ভারত টুকরো গ্যাংয়ের আন্দোলন জনগণ বুঝে গেছে। তাই ওইখানে তেলাপোকা আন্দোলন তারা তো ভালো গ্যাদারিং করতে পারছিল। এটা তো এখন 140 কোটি মানুষের দেশে আপনি যদি কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেন, মিছিল তো হবেই, হবে না কেন? ওইরকম টাকা আমার থাকলে, ওইরকম ভারত আমি একলাই দখল করতে পারতাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হইতাম অত টাকা খরচ করলে। টাকা ভারতের এইভাবে কাজে লাগবে, এটাও তো
উম, এর আগে ভাবতে পারেন? না না না, সবসময় চেষ্টা করেছে। কে বলেছে? আপনাকে একটা তথ্য দেই। 60 দশকে 60 দশকে আপনার চ্যানেলে বোধহয় বলেছিলাম ঘটনাটা। 60 দশকে বিদেশি সংস্থারা টাকা ঢেলেছিল মণিপুরে। এখন বলবেন ওইখানে কেন? কাশ্মীরে তারা পারতেছিল না, মণিপুরে বিজি রেখে কাশ্মীর দখল করতে চেয়েছিল। তাই মণিপুরে 60 দশকে ওইখানে মণিপুরি যারা আদিবাসী ছিল তাদেরকে উস্কে দিয়েছিল, সেখানে টাকা খরচ করেছে। 1973 সাল পর্যন্ত সারা বিশ্বে মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের ব্ল্যাঙ্ক চেক ছিল যে সমাজতান্ত্রিক আন্দোলন নষ্ট করার জন্য, এর বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য তাদের ব্ল্যাঙ্ক চেক ছিল, যত পয়সা খরচ করতে পারো। তারা যুদ্ধ করে নাই, তারা সমাজতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পয়সা খরচ করেছে। এটা আমি গবেষণা করে বের করেছি এবং দলিল আছে আমার কাছে। বামপন্থীরা এগুলো বলবে না, কিন্তু এখন সেই বামপন্থীরা আমেরিকার পাশ আটে জামাতিদের মতো। মণিপুর মিজোরামে তো খ্রিস্টান বিষয়টা তো খুবই বড় ইস্যু। হ্যাঁ, ওইটা বড় ইস্যু ইস্যু। ছিল। তখন ওইটা ব্যস্ত রেখেছিল। পরে 2-3 বছরে সরকার ওটা থামাইতে পারে। উদ্দেশ্য ছিল কাশ্মীর দখল করবে। তো ওই তেলচোরা পাটরে নামাইছে এই কারণে না যে দিল্লি সরকার তাদের বহুবিধ যারা বিদেশি বিনিয়োগ করে, সেটা যে কোনো, আপনারা শুধু ডিপ স্টেট, আমরা শুধু ডিপ স্টেট বলতে শুধু আমেরিকায় বলতেছি, না হইতে পারে অন্য দেশ করতে পারে। এটা তো অন্য দেশে বিনিয়োগ করতে পারে। আমরা তো শুধু ডিপ স্টেট অন্য দেশে বিনিয়োগ করতে পারে। করেছে। এটা কি একটা দেশে করতেছে? অন্য দেশে বিনিয়োগ করেছে। মধ্যপ্রাচ্যের টাকা এসেছে, ধরা পড়েছে। 26টা ব্যাংকের কার্ড ধরা পড়েছে, তাদের ক্রেডিট কার্ড ধরা পড়েছে, ডেবিট কার্ড ধরা পড়েছে এক ব্যক্তির পকেটে। শত শত কোটি টাকা এসেছে। ওইখানে খাবার চলে গেছে দুবাই থেকে পে করা, কাতার থেকে পে করা, মধ্যপ্রাচ্য থেকে পে করেছে ওইখানকার খাবারে, বাংলাদেশ থেকে পে করেছে ওইখানকার খাবারের জন্য। তো এগুলো তারা তো বুঝে ফেলেছে। ভারতের জনগণ তো এত বোকা না। আবার একটা জিনিস বলি, যদি কোনো কারণে এই ককরোচ আন্দোলন সফল হয়, এই ককরোচ টুকরো গ্যাংয়ের আন্দোলন সফল, ভারত টিকবে না তো, ভারত ভেঙে যাবে যদি এই এর আন্দোলন সফল হইতো। আর এরা বুঝতে পারবে, এই ভারতের জনগণ বুঝতে পারবে, যখন বিজেপি সরকার তো সারা জীবন থাকবে না। ধরেন 29 সালে ক্ষমতায় আসলো, তাহলে 30, 31, 32, 33, 34, 35 সালে সরকার পরিবর্তন হইতে পারে। তখন দেখবেন যে, বুঝছেন, মনে করেন যে তখন, হ্যাঁ, ভাবির পোলা মাঝে মাঝে কি উর্দু বলবো যাতে পাকিস্তান না ভাঙে, কিন্তু উর্দু বললে তো পাকিস্তান ভেঙে যাবে, কিছু করতে পারবো না ভাবির পোলা, কোনো উপায় নাই। ঠিক আছে? তো এই যে ভারত কখনোই অন্য দেশে বিনিয়োগ করে না, যেটা অন্য দেশ ভারতের উপরে বিনিয়োগ করে, মানে ক্ষতি করার জন্য, এটা ভারত করে না, বা করলেও সেটা পরিমাণ খুবই কম। মানে এই যে খাবার দিচ্ছে, এটা তো এখান থেকে অন্যভাবে বলা হচ্ছে। এটা যে পেমেন্ট হচ্ছে অন্য জায়গায়, ঠিকই, এইটা কেউ ভাবে না এই বিষয়টা। এটা ঘটছে, ধরা পড়েছে, তো পেমেন্ট করতে করছে, এগুলো বের করে ফেলেছে। তাদের যে পানি দিতেছে কারা, তাদের পরিচয় নেন, ওখানে স্লোগান দেয় কারা, তার পরিচয় নেন, তাহলে সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাদের রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয় পেলে আপনি বুঝে ফেলবেন আন্দোলন কারা করতেছে, কেন করতেছে। আসল উদ্দেশ্য তেলাপোকা আন্দোলন উদ্দেশ্য ক্ষমতা, নরেন্দ্র মোদীকে, এই যে 3 টার্ম নরেন্দ্র মোদী ক্ষমতা, এটা সহ্য করতে পারতেছে না, কারণ তারা তো ভোটে যাইতে পারতেছে না। তাই ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, কিন্তু ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তাদের পূরণ হবে না। হবে না, আপনি নিশ্চিত থাকেন 29 সালে আবারও আবারও ভারতে বিজেপি ক্ষমতায় আসবে এবং তার জোট ক্ষমতায় আসবে, নিশ্চিত থাকেন আপনি। এমনকি আগামীতে কংগ্রেসের সাথে, ওই যে তৃণমূল কংগ্রেস এই বিজেপির সাথে জোট করে ইলেকশন করবে, এটাও আপনি নিশ্চিত থাকেন, দেখতে পারবেন আগামীতে। এগুলো হবে না। ভারত তো বাংলাদেশ না, দিল্লি তো ঢাকা না, বা ঢাকাটা তো দিল্লি না। এখানে আপনি এগুলো সফল করতে পারবেন না। তাদের দেশ অনেক বড়, তাদের কূটনৈতিক তৎপরতা অনেক বেশি, তারা এগুলো সহজেই বুঝতে পারে। তার জন্য এই আন্দোলন, এটা তো ছোট আন্দোলন, শাহিনবাগে মাসের পর মাস পড়েছিল, তারপরে গুরগাঁও দিল্লির অদূরে, সেখানে মাসের পর মাস পড়েছিল, কি করতে পারছে? কিছুই করতে পারে নাই, ভবিষ্যতেও কিছু করতে পারবে না। আর ভারতের তেলাপোকা আন্দোলনকারী যারা, তারাও ওই দেশে কিছুই করতে পারবে না। ভারতের কাছে, ভারতের জনগণের কাছে সেটা প্রকাশ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ যেমন এখন বুঝতেছে যে শেখ হাসিনার সরকারের পতনে কি ঘটেছে দেশে, ভারতের জনগণ এখন বুঝে ফেলেছে যে নরেন্দ্র মোদীর যদি এইভাবে উচ্ছেদ ঘটে তাহলে কি ঘটবে, এটা তারা বুঝে ফেলেছে। আমি বললাম তো 29 সালে, 27 সালে এই বাংলাদেশের এই সরকার থাকতেছে না, আর 29 সালে ভারতের এই বর্তমান সরকার তার জোট আর জোট বল বৃদ্ধি করে তারা আরো ক্ষমতায় আসবে, কেউ ঠেকাইতে পারবে না।